বিগত সরকারের আমলে 3টি নির্বাচনকে আমরা নানাভাবে দেখেছি, সেখানে কারচুপি নির্বাচন করা হয়েছে, অনিয়মের নির্বাচন করা হয়েছে, ডাকাতির নির্বাচন করা হয়েছে, প্রহসনের নির্বাচন করা হয়েছে। সেই নির্বাচনী অপরাধে 24 জনকে নির্বাচন কমিশনের 3 জন প্রধান সহ 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, 2 জন গ্রেপ্তার হয়েছে, তারা হাজতে আছেন, তারা রিমান্ডে আছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে 2 জন প্রধান নির্বাচন কমিশনার তারা জেলে আছেন, তারা আইনের আশ্রয় আছেন। যে বিচারপতি খায়রুল হক বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য জালিয়াতির রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বন্ধ করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমকে তিনি নিষ্পেষিত করে দিয়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন, কোথায় সেই খায়রুল হক আছেন? কিভাবে সেই খায়রুল হক, যিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে একক ব্যক্তির নেতৃত্বের কাছে মাথা নত করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছিলেন, সেই খায়রুল হক কীভাবে দেশ থেকে পালিয়ে গেল? আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, খায়রুল হক যেখানেই থাকুক না কেন, ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে তার কাছ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার কাছে জানা হোক সেই বিচারের রায় তিনি কিভাবে লিখেছেন, কার নির্দেশে লিখেছেন, কেন লিখেছেন, কী সুবিধা তিনি পেয়েছেন। তাই আমরা দাবি রাখতে চাই বিচারপতি খায়রুল হক দেশ থেকে কীভাবে পালিয়ে গেল সেটি উদ্ধার করা এবং তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের ব্যবস্থা করবার জন্য জোর দাবি জানিয়েছি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে দেওয়ার যিনি প্রধান কারিগর সেই বিচারপতি বলতে কিন্তু আমাদের এখন লজ্জা হয়, এবং সেই ব্যক্তিকে ফিরিয়ে আনবার জন্য আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে দাবি করছি। একই সাথে আমরা বলতে চাচ্ছি, ইতিমধ্যে শুরু হয়েছে, শুধুমাত্র যে নির্বাচন কমিশন নয়, আমরা পুলিশ প্রশাসন, রিটার্নিং অফিসার, পুলিং অফিসার সহ সর্বক্ষেত্রে যারা এই ভোট কারচুপির সাথে জালিয়াতি ছিল তাদের তদন্ত শুরু হয়েছে, তাদের যাতে অধিক তদন্ত হয়। এবং কোথায় দেখেছি আমরা শতভাগ ভোট কীভাবে দিয়েছে, মৃত ব্যক্তি কীভাবে ভোট দিয়েছে, প্রবাসীরা কীভাবে ভোট দিয়েছে, শিশুরা কীভাবে ভোট দিয়েছে, কীভাবে বলেছে খুশিতে ঠেলায় আমি লাইনে দাঁড়িয়ে আছি। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ভোট দিবার জন্য সেই ভোট কারা দিয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা জানতে চাই। যখন গণমাধ্যম জিজ্ঞেস করেছিল আপনি তো একটু আগে ভোট দিয়ে গেলেন, আবার কেন পিছনে আপনি আবার ঘুরে ঘুরে দাঁড়াচ্ছেন, এমনও ব্যক্তিরা আছেন বলছেন তোমরা একবার ভোট দিবা আবার ঘুরে ঘুরে লাইনের পিছনে এসে দাঁড়াবা। এই জিনিসগুলো কিন্তু জনগণ জানবার জন্য দাবি রাখতে চাই। আমার স্যার অনেক কথা বলবেন, আমি এসটি ইমাম সাহেবের কথা বলতে চাই, অনেক কিছু আমি লিখে নিয়ে এসেছি, অনেক কথাগুলো বলবো না। আমি তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গিয়েছিলেন সেই সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমাম সাহেবের কথা বলি। প্রত্যেকটি এসপিডিসিকে তিনি ফোনের মাধ্যমে নির্দেশ দিয়ে ভোটের ফলাফল নির্ধারণ করে দিতেন এবং তার নির্ধারিত যে নির্দেশ সে নির্দেশ মোতাবেক কিন্তু প্রত্যেকটি আসনে ভোটের ফলাফল দেওয়া হতো। আজকে এসটি ইমাম বেঁচে নেই, আমি তার বিরুদ্ধে বেশি কিছু বলবো না। তবে বাংলাদেশের আইন কাঠামোর মধ্যে যদি কোনো ব্যবস্থা থেকে থাকে তাহলে আমি অবশ্যই অনুরোধ করতে চাই, বাংলাদেশের প্রধান যে অ্যাটর্নি জেনারেল রয়েছেন, রাষ্ট্রের প্রধান যিনি আইনজীবী রয়েছেন, তার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই যে এই নির্বাচনী অপরাধে শুধুমাত্র যে 2 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের বিচার, খায়রুল হকের বিচার, একই সাথে যদি এসটি ইমাম দোষী সাব্যস্ত হয়ে থাকে তাহলে এসটি ইমামেরও মরণোত্তর বিচারের দাবি করছি আজকের এই আসনের মধ্যে দিয়ে। যেহেতু বিগত 3টি নির্বাচনের মাধ্যমে এই তরুণরা, এই প্রবীণরা, এই নবীনরা আমরা কেউই কিন্তু ভোট দিতে পারিনি, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে আমরা বিজয় লাভ করতে পারিনি, নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। আমি এবং ডামির নির্বাচন হয়েছে, তাই এসটি ইমামকে মরণোত্তর যাতে তার বিচারের ব্যবস্থা গ্রহণ করা সেই জন্য আমি আজকে এই অনুষ্ঠানে দাবি করছি। আমরা জানি ছাত্র জনতার গণবিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশের একটা নতুন পরিস্থিতি, সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় 12.5 কোটি, প্রায় 4 কোটি তরুণ ভোটার রয়েছেন। এই 4 কোটি তরুণ ভোটাররাই কিন্তু আগামী নির্বাচনে একটা চেঞ্জ মেকার হিসেবে কাজ করবে বলে আমরা মনে করি। কারণ যারা রাজনৈতিক দল করেন তারা হয়তো বা কোনো না কোনো দলের আদর্শের সাথে সংযুক্ত রয়েছেন, কিন্তু যে নতুন তরুণ ভোটাররা রয়েছেন এদের মধ্যে কিন্তু অনেকেই এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক আদর্শে আদর্শিত নাও হতে পারেন। সে কারণে এই তরুণ ভোটাররাই কিন্তু আগামী জাতীয় নির্বাচনে একটা চেঞ্জ মেকার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করবে বলে আমাদের কাছে মনে হয়। তবে একটা বিষয় সেটি হচ্ছে গিয়ে যে যদিও তরুণদের মধ্যে আমরা যদি ছাত্র সংগঠনের কথা ধরি, জাতীয়তাবাদী ছাত্র দল এবং ইসলামী ছাত্র শিবির 2টি ছাত্র সংগঠনের সহ অন্যান্য ছাত্র সংগঠনে যারা যুক্ত রয়েছেন তারা নিশ্চয়ই তাদের যে পছন্দের জায়গায় সেই পছন্দের জায়গায় তারা নির্ধারণ করে রেখেছেন ভোট দেবেন। তবে এই যে চেঞ্জ মেকিং গেমের মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশ, সেই অংশ কিন্তু বাংলাদেশের আগামীর ক্ষমতার পালাবদলে এই তরুণ ভোটাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিধায় আমরা দেখতে পাচ্ছি বিএনপিও তারুণ্যের উৎসব করছে, এনসিপিও তরুণদের নিয়ে কাজ করছে, জামাতে ইসলাম কিন্তু তরুণদের কাছে ঘরে ঘরে যাচ্ছে। সুতরাং তরুণরাই কিন্তু আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।